দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনা করেছি বিগত কয়েকটা ক্লাসে। দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করেছি। আজ তোমাদের বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়টা শুরু করব। তৃতীয় অধ্যায়ের বিষয় হলো বাক্য। এই যে বাক্য, এটা তোমরা বিভিন্ন ক্লাসে বাক্য সম্পর্কে জেনেছো, তোমরা পড়েছো। বাক্য কাকে বলে সেটাও তোমরা জানো, কিন্তু দশম শ্রেণীতে এসে বাক্য বিষয়ে আরও অনেক কিছু বিষয় তোমাদের জেনে নিতে হবে, যেগুলো আগের ক্লাসে তোমরা সেভাবে জানোনি। কারণ আগামী বছর তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, এই বিষয়গুলো খুব ভালো করে না জেনে নিলে সমস্যায় পড়তে পারো। বাক্য, তোমাদেরকে যদি বলি বাক্য কাকে বলে, এর আগেও তোমরা বলেছ যে কতকগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকেই বলে বাক্য। কিন্তু আজকে তোমাদের এই বিষয়টা জানাবো যে বাক্য নির্মাণের কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে কিন্তু বাক্য হবে না। বাক্য নির্মাণের শর্ত কটি? না, তিনটি। এক হলো যোগ্যতা, দুই আকাঙ্ক্ষা, তিন হলো আসক্তি। এই তিনটে শর্ত যদি পূরণ না হয় তাহলে সেটা বাক্য হবে না। একটা দৃষ্টান্ত দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি বললাম গরু আকাশে উড়ছে, তোমরা ভাববে এ আবার কি। আমি বলবো কেন, কতগুলো শব্দ পাশাপাশি বসে তো মনের ভাব তো প্রকাশ করেছে, কিন্তু এটাকে আমরা বাক্য বলবো না। কারণ বাক্য নির্মাণের যে প্রথম শর্ত যোগ্যতা, সেই যোগ্যতা এখানে পূরণ হয়নি। তাহলে যোগ্যতার জিনিসটা কি? যোগ্যতা জিনিসটা হলো, আমরা মোটামুটি অনুমানই করতে পারি যে বাস্তবসম্মত হতে হবে। এটাই মূলত বলা যেতে পারে যোগ্যতা। তাহলে যোগ্যতার সংজ্ঞাটা তাহলে একবার দেখে নাও। যোগ্যতার সংজ্ঞা হলো বাক্যে পরস্পর সন্নিবিষ্ট পদগুলির মিলিত অর্থ আমাদের জীবনের সাধারণ অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা সমর্থিত হওয়াকে বাক্যের যোগ্যতা বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেই যোগ্যতা পূরণ হয়নি। উদাহরণ হিসেবে আমরা তাহলে কি বলবো? পাখি আকাশে উড়ছে। তো ঠিক আছে, পাখি আকাশে উড়ছে বললে দেখা যাবে যে সেটা আমাদের জীবনের সাধারণ অভিজ্ঞতা ও যুক্তির দ্বারা সমর্থিত হচ্ছে, এটা হলো বাক্য। এরপরে দ্বিতীয় শর্ত যেটা, সেটাকে বলে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা সেটা কি? আমি প্রথমে ওই রকমই একটা বাক্য নেওয়ার চেষ্টা করি, তারপরে আমি ব্যাখ্যা করব এবং তার সংজ্ঞাটা বলবো। রমেশবাবু দীর্ঘকাল, আর কিছু বললাম না, তোমরাও মুখের দিকে তাকিয়ে থাকবে যে তারপর কি হলো। যে বক্তা, তারও আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, অর্থাৎ এরপরে আরও কিছু বলতে চায়, এটাই হলো আকাঙ্ক্ষা। তাহলে সংজ্ঞাটায় কি বলবো? সংজ্ঞায় বলবো বাক্যে পরপর পদসমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে আকাঙ্ক্ষা বলে। তাহলে উদাহরণটা কি বলবো? রমেশবাবু দীর্ঘকাল শিক্ষকতার কাজে নিযুক্ত আছেন। এই পর্যন্ত যখন বললাম তখন আমাদের আকাঙ্ক্ষা পূরণ হলো। তাহলে আকাঙ্ক্ষাটা কি সেটা তোমরা বুঝতে পারলে। এরপরে 3 নম্বর বাক্য গঠনের যে শর্ত, সেটার নাম হলো আসক্তি। বানানটা লক্ষ্য করো, আসক্তি, আসক্তি নয় কিন্তু। দন্তস্ব তয় তয় হস্যই, আসক্তি। আবার একটা বাক্য নেই, তারপর আমরা শেষে সংজ্ঞায় আসব। সামনের বাবা আমার সপ্তাহে আসবে। তোমরা বুঝতেই পারছো না আমি কি বললাম। আসলে বাক্য গঠনে যে উপাদানগুলো এখানে সবই আছে, কিন্তু বুঝতে পারছো তোমরা যে ঠিকভাবে সজ্জিত নেই। এই যে পদ গঠন, পদের সজ্জা, পদসজ্জা, সেগুলো সঠিক হতে হবে। এক একটা ভাষার ক্ষেত্রে এক এক রকম পদসজ্জার নিয়ম রয়েছে। আমাদের বাংলার ক্ষেত্রে যেটা, প্রথমে কর্তা, তারপরে
তোমার কর্ম, তারপরে শেষে থাকবে ক্রিয়াপদ। এটাকে সংক্ষেপে বলা হয় SOV, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ইংরাজির ক্ষেত্রে আবার একটু অন্যরকম। ইংরাজির ক্ষেত্রে SVO, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব এসে যাবে, তারপরে অবজেক্ট। তাহলে এই যে পদসজ্জা, সেগুলো ঠিক সঠিক হতে হবে, এটাই আসত্তি। তাহলে সামনের বাবা আমার সপ্তাহে আসবে, এটা ঠিক পদগুলো ঠিক সজ্জিত নেই। তাহলে সংজ্ঞায় আমরা কি বলবো? সংজ্ঞায় বলবো বাক্যস্থিত পদ সমষ্টির সঠিকভাবে বাংলা পদক্রমকে অনুসরণ করে অর্থগত নৈকট্য করে তোলাকে বলা হয় আসত্তি। তাহলে আমি যেটা বলেছিলাম ওটাকে ঠিকভাবে সাজিয়ে নিলে হবে, আমার বাবা সামনের সপ্তাহে আসবে, এটা ঠিক পদসজ্জা, মানে সঠিক পদক্রম অনুসরণ করেই এখানে অর্থগত নৈকট্য আমরা গড়ে তুললাম। এটা হলো তৃতীয় শর্ত। তাহলে বাক্য গঠনের তিনটে শর্ত সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে যেটা আলোচনা করতে চাই সেটা হলো যে আমাদের এই যে বাক্য, এই বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। এই জিনিসটা সম্পর্কে তোমরা আগেও জেনেছো, আরও একটু ভালো করে জেনে নিতে হবে। জিনিসটা কি? ঐতিহ্যগত ব্যাকরণে বাক্যের দুটি ভাগ, উদ্দেশ্য আর বিধেয়। তাহলে উদ্দেশ্য কাকে বলে তোমরা আগে পড়েছো, জানো তোমরা। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর বিধেয়, উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয় তাকে বলা হয় বিধেয়। তাহলে এখানে একটা বাক্য যদি বলি ছেলেটি পড়ছে, তাহলে এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? ছেলেটি। তাহলে ছেলেটি উদ্দেশ্য, ছেলেটির সম্পর্কে কি বলা হচ্ছে? পড়ছে। তাহলে এটা হলো বিধেয়। ঠিক আছে। এবার দেখো, আমরা ছোট একটা বাক্য নিয়ে বললাম, কিন্তু বাক্য যদি বড় হয়, বাক্য বড় হলে কিভাবে বড় হয়? মানে উদ্দেশ্যের সম্প্রসারক যোগ হয়, উদ্দেশ্যের সঙ্গে তাকে সম্প্রসারিত করা হয়, আবার বিধেয়কে সম্প্রসারিত করা হয়, এভাবে একটা বাক্য পরপর বেড়ে ওঠে। যেমন ধরো, উদ্দেশ্যের সম্প্রসারক জিনিসটা কি? উদ্দেশ্যের সম্প্রসারক হলো, ধরো আমি যে বাক্যটা প্রথমে বললাম সেটাকে একটু বাড়িয়ে নিয়ে বলছি, যে ছেলেটি পড়ছে, তো বলেছিলাম, এটাকে আমি বড় করে বললাম, বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি পরীক্ষার আগে ঘরে বসে এক মনে পড়ছে। বাক্যটা অনেক বড় হয়ে গেল। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, ছেলেটি যে উদ্দেশ্য ছিল তার আগে আমরা বসালাম বিদ্যালয়ের মেধাবী মনোযোগী। তাহলে এই যে তিনটে শব্দ বা পদ এর সঙ্গে সংযুক্ত হলো, এটা উদ্দেশ্যকে বাড়িয়ে দিল। আর তারপরে যেটা যোগ করলাম, পরীক্ষার আগে ঘরে বসে এক মনে পড়ছে, তাহলে পড়ছে এটা বিধেয় ছিল, তার আগে 5টা পদ বসে গেল, পরীক্ষার আগে ঘরে বসে এক মনে। তাহলে এই যে অংশটা তোমার উদ্দেশ্যকে বাড়িয়ে দিল, সেটা উদ্দেশ্যের সম্প্রসারক। তাহলে উদ্দেশ্যের সম্প্রসারক কাকে বলে? সংজ্ঞাটায় কি বলবে? সংজ্ঞাটায় বলতে হবে, উদ্দেশ্যের সঙ্গে যে বাক্যাংশ যুক্ত করে তাকে প্রসারিত করা হয় তাকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে। আর বিধেয়ের সম্প্রসারক, বিধেয় অংশকে প্রসারিত করার জন্য ব্যবহৃত বাক্যাংশকে বিধেয় সম্প্রসারক বলা হয়। ঠিক আছে। এরপরে আর একটা জিনিস, এই যে বাক্যের বিভাগ সম্পর্কে আমরা যে দুটো ভাগ বললাম, উদ্দেশ্য আর বিধেয়, এটা আমাদের যে প্রথাগত ব্যাকরণ, সেই প্রথাগত ব্যাকরণে আমরা এইভাবেই ভাগ করে থাকি। একটা অংশকে বলা হচ্ছে উদ্দেশ্য, আর একটা অংশকে বলা হচ্ছে বিধেয়। কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানী তারা একটু অন্যভাবে এটাকে ভাগ করে দেখিয়েছেন। তারা তিনটে ভাগের কথা বলছেন। তারা বলছেন যে আমরা যখন বাক্য তৈরি করি, দেখা যায় কতকগুলো শব্দ বা পদ এক এক জায়গায় জোট বাঁধে। কোন কোন জায়গায় জোট বাঁধে?
আমরা যেটা প্রথাগত ব্যাকরণের যে উদ্দেশ্য অংশটা বললাম ওই জায়গায় জোট বাঁধে। আমরা যে উদ্দেশ্যের সম্প্রসারক যেটা আলোচনা করলাম আসলে ওই জায়গায় কিন্তু ওই শব্দগুলো জোট বাঁধছে। আর একটা জায়গায় জোট বাঁধছে কোথায়? ওই বিধেয় অংশে যেখানে ক্রিয়াপদটা রয়েছে ওখানেও কতগুলো শব্দ এসে জোট বাঁধছে। তাহলে যে অংশে উদ্দেশ্য অংশে যেখানে জোট বাঁধছে সেটাকে বলা হচ্ছে বিশেষ্য খণ্ড। আর ক্রিয়া যেখানে আছে ক্রিয়াপদটা সেখানে যে জোটটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়াখণ্ড। আর উদ্দেশ্য অংশে যেটা সেটা হলো বিশেষ্য খণ্ড, আর ক্রিয়া অংশে যেটা জোট বাঁধছে সেটা হলো ক্রিয়াখণ্ড। এটা ছাড়া আর একটা খণ্ডের কথা বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্রিয়া বিশেষণ খণ্ডটা কি? মানে ওই ক্রিয়াপদকে বিশেষিত করার জন্য যে পদগুলো বসে সেগুলি ক্রিয়া বিশেষণ। যেমন আমি বলছি ছেলেটি দৌড়াচ্ছে, তাহলে দৌড়াচ্ছে ক্রিয়াপদ। যদি বলি ছেলেটি জোরে দৌড়াচ্ছে, তাহলে ক্রিয়াকে বিশেষিত করছে জোরে, তাহলে জোরে হলো ক্রিয়া বিশেষণ। এটাকে আরও বিশেষিত করতে পারি, আমি বলতে পারি ছেলেটি খুব জোরে দৌড়াচ্ছে। এই যে খুব জোরে, এখানে কিন্তু জোটটা তৈরি হচ্ছে ক্রিয়া বিশেষণকে কেন্দ্র করে জোটটা তৈরি হচ্ছে। এই তিনটে জোটের কথা আধুনিক যারা ভাষা বিজ্ঞানী তারা এই তিনটে জোটের কথা বলছে, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়াখণ্ড। বিষয়টা আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার সংজ্ঞাগুলো একটু দেখে নাও। বিশেষ্য খণ্ড জিনিসটা কি? বাক্যে যে পদ বা পদগুচ্ছ বিশেষ্যের অর্থকে প্রকাশ করে তাকে বলে বিশেষ্য খণ্ড। যেমন দুঃখী বছির কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, এখানে দুঃখী বছির বিশেষ্য খণ্ড। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলি যে আমরা যখন বাক্য গঠন করি কর্তা যে সবসময় বিশেষ্য হবে তার কোনো মানে নেই। কর্তা তো তোমার সর্বনামও হতে পারে। হ্যাঁ, আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম বা তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে, এটাও তো বলতে পারি। তাহলে আমি তুমি এটা তো বিশেষ্য নয়, এটা তো সর্বনাম। কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানী ওটাকেও ওই বিশেষ্য খণ্ড হিসেবেই ব্যাখ্যা করতে চাইছেন। সে উদ্দেশ্যের সঙ্গে যে বিষয়টা হবে ওটাই হলো বিশেষ্য খণ্ড, সেটা সর্বনাম হলেও সেটাই বিশেষ্য খণ্ড। আচ্ছা, এরপরে তোমার ক্রিয়া বিশেষণ খণ্ড কাকে বলে? এবার সংজ্ঞাটা একটু বলে দিই, আশা করি তোমাদের বুঝিয়ে দিয়েছি, এবার সংজ্ঞাটা বুঝে নাও। বাক্যে যে পদ বা পদখণ্ড ক্রিয়াকে বিশেষিত করে ব্যক্ত হয় তাকে বলে ক্রিয়া বিশেষণ খণ্ড। যেমন দুঃখী বছির কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে, এখানে কাঁদতে কাঁদতে এটা হলো ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্রিয়াখণ্ড, ক্রিয়াখণ্ডটা কি? বাক্যে যে পদ বা পদখণ্ড ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে বলে ক্রিয়াখণ্ড। যেমন দুঃখী বছির কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো, এখানে ঘুমিয়ে পড়লো, এটা হলো ক্রিয়াখণ্ড। বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ সম্পর্কে এবার আমরা আলোচনা করব। বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, এটাও নিচু ক্লাসে একটু সাধারণ ধারণা তোমাদের হয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাক্যের যে শ্রেণী, গঠনগত দিক থেকে শ্রেণী বিভাগ করা হয় আর অর্থগত দিক থেকেও শ্রেণী বিভাগ করা হয়। গঠনগত দিক থেকে বাক্যকে চারটি ভাগে ভাগ করা হচ্ছে: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য ও মিশ্র বাক্য। সরল বাক্য জিনিসটা কি? সরল বাক্য আমি একটা সংজ্ঞাটাই বলে দিই প্রথমে। যে বাক্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া এবং এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াযুক্ত কিংবা অসমাপিকা ক্রিয়াহীন হয় আর অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে অবস্থান করে তাকে সরল বাক্য বলে। মেয়েটি বোনকে ইতিহাস পড়াচ্ছে, মেয়েটি বোনকে ইতিহাস পড়াচ্ছে, এই কথাটা যদি বলি এটা হলো সরল বাক্য। এখানে দেখা যাচ্ছে কি, দেখো এখানে কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া আছে, সেটা হলো পড়াচ্ছে, একটাই কর্তা আছে, সেটা হলো মেয়েটি। কিন্তু এখানে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। যদি বলি মেয়েটি বাড়িতে বসে পলাশির যুদ্ধের কথা শোনাতে শোনাতে ইতিহাস পড়াচ্ছে, এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়া অনেকগুলো যোগ হয়ে গেল, তাতে অসুবিধে নেই। তবে এটা আমরা বলবো এটা হলো সরল বাক্য। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা কর্তা থাকবে, অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এরপরে আসবো আমরা যৌগিক বাক্য। যৌগিক বাক্য,
সেখানে কি যৌগিক বাক্য হলো একাধিক সরল বাক্য যেটা সংযোজক দ্বারা যুক্ত হবে। একাধিক সরল বাক্য সংযোজক দ্বারা যুক্ত হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শীতে হাতিগুলি পাহাড় থেকে নেমে আসে এবং ফসলের খুব ক্ষতি করে। এখানে লক্ষ্য করো, প্রথম যেটা, শীতে হাতিগুলি পাহাড় থেকে নেমে আসে, এটা একটা সরল বাক্য, কোনো সন্দেহ নেই, কারণ একটা সমাপিকা ক্রিয়া আছে, নেমে আসে। হাতিগুলি, এটা হলো কর্তা, একটাই কর্তা আছে, তাহলে এটা হলো একটা সরল বাক্য এবং সংযোজক যুক্ত হচ্ছে। তারপরে ফসলের খুব ক্ষতি করে, এটা একটি সরল বাক্য। এখানে যদিও তোমার কর্তা উৎস আছে, আসলে কে ফসলের ক্ষতি করে? কে? হাতিগুলো। এখানে হাতিগুলো আর দ্বিতীয়বার আনা হয়নি, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু দুটো সরল বাক্য এখানে সংযোজক দ্বারা যুক্ত হয়ে গেছে। শীতে হাতিগুলো পাহাড় থেকে নেমে আসে এবং ফসলের খুব ক্ষতি করে। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো, অনুপম ফুটবল খুবই পছন্দ করে, ক্রিকেট ততটা নয়। এই বাক্যটা লক্ষ্য করো, এটাও কিন্তু তোমার যৌগিক বাক্য, কিন্তু এখানে কোনো সংযোজক অব্যয় নেই। সংযোজক অব্যয় এখানে উচ্চ আছে, উচ্চ থাকতেই পারে। এখানে কিন্তু যদি বসাও, অনুপম ফুটবল খুবই পছন্দ করে কিন্তু ক্রিকেট ততটা নয়, কেউ যদি কিন্তু না দিয়ে একটা কমা দিয়ে বাক্যটা লেখে, সেটাও কিন্তু যৌগিক বাক্যই হবে। তাহলে যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা দেখব যে একাধিক সরল বাক্য যেটা সংযোজক দ্বারা যুক্ত হবে। এরপরে আমরা আসব জটিল বাক্য। জটিল বাক্যটা কি? জটিল বাক্যে দেখা যাবে যে বাক্যের মধ্যে একাধিক খণ্ড বাক্য থাকবে এবং বাক্যের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল হবে। অর্থাৎ একটা প্রধান খণ্ড বাক্য আর অপ্রধান খণ্ড বাক্য এক বা একাধিক থাকতে পারে, এবং সেখানে দেখা যাবে যে একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল হচ্ছে। এই নির্ভরশীলতা, এটা লক্ষ্য করেই আমাদের বুঝে নিতে হবে এটা হলো জটিল বাক্য। সেই নির্ভরতা কিভাবে আসে জানো? ওই তোমার নিত্য সম্বন্ধী অব্যয় বা নিত্য সম্বন্ধী যে সর্বনাম পদ, এগুলো দেখেই আমরা বুঝতে পারি এগুলো হলো জটিল বাক্য। সেগুলো কীরকম? যে, যেখানে সেখানে, যেমন তেমন, যখন তখন, এই সমস্ত অব্যয়গুলো, মানে এগুলোকে নিত্য সম্বন্ধী বলা হচ্ছে কেন? মানে একটা এলে আর একটাকে আসতে হবে, যখন তখন, যেমন তেমন, এগুলো সাধারণত আসে এবং এই যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাকে প্রকাশ করে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি, তবে, এটা দিয়েই কিন্তু তোমার জটিল বাক্যটার বৈশিষ্ট্যটাকে আমরা বুঝতে পারছি। তাহলে একলা চলো রে, এটা হলো বাক্যের প্রধান অংশ, প্রধান খণ্ড বাক্য, আর নির্ভর করছে তোর ডাক শুনে কেউ না আসে, এটার উপরে নির্ভরশীল। একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে এই যে জটিল বাক্যের বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম। এবার মিশ্র বাক্য। মিশ্র বাক্যটা কি? মিশ্র বাক্যটা বেশ বড় হয়। মিশ্র বাক্য আসলে এই যে তিনটে মূল যে বাক্যের গঠনের কথা বললাম, সরল, যৌগিক, জটিল, এগুলো মিলেমিশে থাকে। হয়তো দেখা গেল বাক্যটার একটা অংশ সরল, আবার একটা অংশ যৌগিক, আবার হয়তো একটা অংশ সরল, একটা অংশ জটিল, বা একটা অংশ যৌগিক, একটা অংশ জটিল। এইভাবে বাক্যগুলো তৈরি হয়। বাক্যগুলো ছোট ছোট হয় না, কিন্তু বাক্যগুলো বেশ বড় বড় হয়। যেমন একটা আগে উদাহরণটা দিই, তারপর সংজ্ঞাটা বলছি। যে রোজ আসে আজ সে আসেনি, চিনতে তাই ভুল হয়েছে। তাহলে দেখো, যে রোজ আসে আজ সে আসেনি, এটাকে পরিষ্কার বুঝতে পারছো, এটা হলো জটিল বাক্য। আর তারপরের অংশটাই বাক্যের সঙ্গে যুক্ত হচ্ছে, চিনতে তাই ভুল হয়েছে, এটা যৌগিক।
তাহলে একটা অংশ জটিল, একটা অংশ যৌগিক, এই ধরনের যে বাক্যগুলো, এইগুলোকে বলা হচ্ছে মিশ্র বাক্য। তাহলে সংজ্ঞাটায় কি বলবে? সংজ্ঞাটা হলো জটিল বাক্যের সঙ্গে সরল বাক্য, কিংবা জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য, অথবা একটি জটিল বাক্যের সঙ্গে অপর একটি জটিল বাক্য যদি সংযোজক দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাকে মিশ্র বাক্য বলে। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এই বাক্য অংশটা আরো বড়, অনেকগুলো বিষয় এখনো বাকি আছে। আজ তোমার গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ পর্যন্তই পড়ালাম। এই পর্যন্ত খুব ভালো করে তোমরা পড়ে নেবে, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। আর আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।